মরণ মানেই কি সবকিছুর পরিসমাপ্তি? মরণ মানেই কি সবকিছুর অন্ত? আমাদের কিন্তু মনে হয় মরণ হওয়া শুধু শরীরের বিনাশ, আত্মার নয়। তাই শরীর বদলে সেই আত্মার পুনঃপ্রত্যাবর্তন কখনো কখনো ঘটে যায় এই পৃথিবীরই কোনো এক কোণায়। কেউ ফিরে আসে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে, কেউ বা পুরনো ভালোবাসার টানে। শরীর বদলে যায়, মনটা ও আবেগটা একই থাকে। কাহিনীওয়ালাতে এমনই এক গল্প আজ আপনাদের জন্য। মৃত্যুর পরেও এক দায়িত্ববান পুরুষের ফিরে আসার গল্প। শুরু হচ্ছে রথীন মুখার্জির কলমে জাতিস্বর। পৌলমী ওর মায়ের সাথে কথা বলছিল। সকালের এই সময়টা ও সাধারণত ওর মায়ের সঙ্গে কথা বলে। পৌলমীর হাজব্যান্ড প্রীতম এই সময় অফিসে থাকে, আর 7 বছরের ছেলে ভিভান থাকে স্কুলে। একটা নামী ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 2তে পড়ে সে। শান্তি ঘরের কাজ আর রান্নাবান্না সামলে নেয় বলে এই সকালটুকু পৌলমী ঝাড়া হাত পা। একটা আননোন নাম্বার থেকে মিসড কল করেই যাচ্ছিল। বিরক্ত হয়ে মায়ের ফোনটা কেটে আননোন কলটা রিসিভ করেই পৌলমীর হাত পা ঠান্ডা হয়ে গেল। স্থানীয় একটা নার্সিংহোম থেকে ফোন করেছে ভিভানের স্কুলের প্রিন্সিপাল। হ্যালো, মিসেস চক্রবর্তী বলছেন? আপনি প্লিজ এখানে আসুন। একটু আগে ভিভান স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আমরা ওকে নার্সিং হোমে নিয়ে এসেছি। পৌলমী চোখের সামনে অন্ধকার দেখল। কি এমন হয়েছে ভিভানের যে ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে? পৌলমী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নার্সিংহোমে ছুটল। গিয়ে দেখল ভিভান স্কুলে টিফিন পিরিয়ডে দোলনা থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েছে। ভিভানের তখনও জ্ঞান ফেরেনি। প্রীতমও অফিস থেকে চলে এসেছে। পৌলমীর মাথা কাজ করছিল না। ডক্টর ব্রেনের সিটি স্ক্যান রিপোর্ট দেখে বললেন, মাইল্ড কন্টিউশন ইনজুরি রয়েছে টেম্পোরাল লোবে। অন্তত 24 ঘন্টা তো অবজারভেশনে রাখতেই হবে। কাঁচের দেয়ালের এপার থেকে পৌলমী আর প্রীতম ওদের 7 বছরের ছেলেটার দিকে ভেজা চোখে তাকিয়েছিল। আইসিইউ এর বেডে শুয়ে থাকা ছোট্ট শরীরটার চারদিকে কত রকম যন্ত্রপাতি দেখে ওদের দুজনের মনটা আতঙ্কে কাঁপছিল। ডক্টর বললেন, ভমিটিংয়ের হিস্ট্রি আছে, একবার কনভালশনও হয়েছে, তাই একটু রিস্ক তো থেকেই যায়। সারা রাত পৌলমী আর প্রীতম জেগে বসে থাকলো নিজেদের ফ্ল্যাটে। নার্সিংহোম কর্তৃপক্ষ পেশেন্ট পার্টি অ্যালাউ করে না রাত্রে, তাই ওদেরকে ফ্ল্যাটে ফিরে আসতে হয়েছে। কিন্তু মনটা পড়েছিল ছেলের কাছে। সকালে নার্সিংহোম থেকে ফোন এলো, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা এসে ডক্টরের সঙ্গে কথা বলবেন। তড়িঘড়ি করে পৌলমী আর প্রীতম নার্সিংহোমে ছুটল। ছেলেকে কাঁচের দেয়ালের বাইরে থেকে দেখল ওরা দুজন। দেখল ভিভান ফ্যাল ফ্যাল করে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। ডক্টরের কেবিনে একটা ব্যাড নিউজ অপেক্ষা করছিল ওদের জন্য। ডক্টর বললেন, দেখুন মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী, মনকে একটু শক্ত করবেন। ভিভানের জ্ঞান ফিরলেও ও কিন্তু কিছু মনে করতে পারছে না। তবে আমরা একজন নিউরো স্পেশালিস্টকে ডেকেছি, উনি ইউকে থেকে রিসেন্টলি এসেছেন, ওনাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে বলেছে। ডোন্ট ওয়ারি। পৌলমী এইসব শুনে কেঁদে ফেলল। প্রীতম বলল, ডক্টর প্লিজ একটু চেষ্টা করবেন, ও যে আমাদের একমাত্র সন্তান। ডক্টর প্রীতমের হাতে হাত রেখে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার চক্রবর্তী, হোপ ফর এভরিথিং গুড। ওদের কিন্তু ভিভানের সঙ্গে দেখা করতে দেয়া হলো না। একটু বেলার দিকে ওরা দেখল ভিভানকে ট্রলিতে করে ওয়ার্ড বয়রা নিয়ে যাচ্ছে কোথাও। জিজ্ঞেস করতে জানতে পারল নিউরো স্পেশালিস্ট ডক্টর এসেছেন, ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে ভিভানকে। ভিভান ওদের সামনে দিয়ে পেরোবার সময় ওদের চোখে চোখ রাখল, কিন্তু ওই চোখে চেনার কোনো অভিব্যক্তি নেই, যেন ভিভান জানেই না ওরা ওর বাবা মা। পৌলমী প্রীতমের হাতটা আঁকড়ে ধরে কেঁদে বলল, ও আমাদের চিনতে পারছে না কেন? প্রায় ঘণ্টাখানেক পর
পৌলমী আর প্রীতমের ডাক পড়ল নিউরো স্পেশালিস্টের চেম্বারে। ওখানে গিয়ে ওরা একটা নতুন কথা জানতে পারল। ভিভানের রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হয়েছে। ডক্টর বললেন, মাথায় চোট লেগে ব্রেনের বিশেষ কিছু জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এ ধরনের লস অফ মেমোরি হতে পারে। অনেক ক্ষেত্রে নিজে থেকেই ঠিক হয়ে যায় এই লস অফ মেমোরিটা, কিন্তু যদি ঠিক না হয় সেক্ষেত্রে বিশেষ কিছু থেরাপি লাগে। পৌলমী আর প্রীতম একে অপরের দিকে চাইল। ওদের ছেলেটা ঠিক হয়ে যাক, এর থেকে বেশি কিছু ওরা চায় না। জানতে পারলো দিন দুয়েক অবজারভেশনের পর ভিভানকে ছুটি দিয়ে দেওয়া হবে। এই 2 দিনে পৌলমী আর প্রীতম ভিভানের সঙ্গে নার্সিংহোমে দেখা করেছে, কিন্তু ভিভান ওদের সঙ্গে কোনো কথাই বলেনি। একবারের জন্য ওদের চিনতে পারেনি। যেদিন নার্সিংহোম থেকে ভিভানকে ছুটি দিয়ে দেওয়া হলো, বাড়ি ফেরার পথে ভিভান বলে উঠল, আমায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমার বাড়ি তো এদিকে নয়। পৌলমী আর প্রীতম হতাশ হয়ে গেল। ছেলেটার কি কিছুই মনে নেই? বাড়ি ফিরে ভিভান ঠায় ড্রয়িং রুমে বসে রইল। সে নিজের ঘরেও গেল না। কাভার্ড ভর্তি খেলনা, ওয়ার্ড্রোব ভর্তি দারুণ দারুণ ড্রেস, বাইসাইকেল, কিছুই আর টানছে না ভিভানকে। পৌলমী ছেলের পছন্দ মতন চকোলাভা কেক, চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ অর্ডার দিয়ে রেখেছিল। বাড়িতে সেদিন শান্তি চিকেন বিরিয়ানি বানাচ্ছে। সারা বাড়ি ম ম করছে কেওড়া জলের সুগন্ধে। সেসবের দিকেও ধ্যান নেই ভিভানের। প্রীতম ছেলের সামনে হাঁটু গেড়ে বসে ওর মাথায় হাত রেখে বলল, ভিভান সোনা। ভিভান মাথা থেকে ওর বাবার হাতটা সরিয়ে দিয়ে বলল, কে ভিভান? আমি তো ভিভান না। পৌলমী পাথরের মতো দাঁড়িয়ে ছেলের কথা শুনছিল। ভিভান বলল, আমি অরিন্দম, অরিন্দম গুচ্ছাই। কি কি বলছো তুমি এসব? হ্যাঁ গো, আমি অরিন্দম, শান্তিপুরে থাকি। তোমরা আমাকে এখানে এনেছো কেন? প্রীতম ভেবে পেল না কি বলবে। পৌলমীর 2 চোখ দিয়ে জলের ধারা নেমেছে দেখে শান্তি এসে পৌলমীর পাশে দাঁড়িয়ে ওকে সহানুভূতি দেওয়ার চেষ্টা করল। খাবার টেবিলেও ভিভান অচেনার মতো হাবভাব করল। পৌলমী ওর প্লেটে বিরিয়ানি সার্ভ করছিল। চিকেনের লেগ পিসটা ওর প্লেটে দিতেই ভিভান বলে উঠল, আন্টি, আমি তো চিকেন খাই না। আমাদের বাড়িতে চিকেন ঢোকে না তো। ভিভানের মুখে আন্টি ডাক শুনে পৌলমী টেবিল ছেড়ে থমথমে মুখে নিজের ঘরে চলে গেল। প্রীতমও ওর পেছন পেছন গেল। প্রীতমকে দেখে পৌলমী ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। হ্যাঁ গো, আমাদের ছেলেটা কি আর ঠিক হবে না? আমাদের চিনতে পারছে না যে। প্রীতম কিছু বলার আগে দরজায় নখ হলো। প্রীতম দরজা খুলতেই দেখল ভিভান দাঁড়িয়ে আছে। ভিভান বলল, আঙ্কেল, আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমার মা চিন্তা করছেন। সামনে অনিন্দিতার বিয়ে, আমি না গেলে ওর বিয়েটা আটকে যাবে। এইসব কি বলছে ওদের ছেলেটা? 7 বছরের ছেলের মুখে বড়দের মতন কথা শুনে অবাক হয়ে গেল ওরা দুজন। প্রীতম বলল, ঠিক আছে, আজ তো হবে না, কাল দেখছি বাবা। বিকেলে পৌলমী উদাস হয়ে ব্যালকনিতে বসেছিল। ভিভান দুপুরে ওর পছন্দের কিছুই খায়নি। শান্তি ওকে একটু সেদ্ধ ভাত করে দিতে সেটাই একটু মুখে তুলেছে। লাঞ্চের পর ওষুধ দেয়াতে সে ওষুধের ঘোরে এখন ঘুমোচ্ছে। শান্তি পৌলমীর পাশে এসে বলল, বৌদিমণি, একটা কথা বলবো? পৌলমী শান্তির দিকে ফিরে তাকালো। ওর চোখের ভাষায় একটা আকুতি ছিল। শান্তি বলল, আমার না বাবুসোনাকে দেখে কেমন যেন লাগছে। কেমন লাগছে মানে? শান্তি ঢোক গিলে বলল, রাগ করো না তুমি বৌদি গো, কিন্তু আমাদের দিকে বলে হাওয়া বাতাস লাগলে পর মানুষ এইরকম উল্টোপাল্টা কথা বলে। পৌলমী ভেবে পেল না কি বলবে। হাওয়া বাতাস? শান্তি বলল, বাবুসোনার ওপর
হয়তো তেনারা কেউ ভর করেছেন। পৌলমী কটমট করে তাকিয়ে বলল, তুই কি বলতে চাইছিস? আমার ছেলেকে ভূতে পেয়েছে? পৌলমী ওখান থেকে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে বলল, আমার কিছু মাথায় ঢুকছে না রে, কিছু বুঝতে পারছি না আমি। তুই তো দাদাবাবুকে গিয়ে একবার বল। পরদিন সকালে ঘরে একটা হুলুস্থুল পড়ে গেল। দরজা খোলা পেয়ে ভিভান পালিয়ে গেছে। পৌলমী তো সকাল থেকেই কেঁদে ভাসাচ্ছে। ওর মা স্বপ্না আচার্য গতকাল রাতেই চলে এসেছিলেন বেলঘুরিয়া থেকে ওদের বালিগঞ্জের এই ফ্ল্যাটে। তিনিও নিজের মেয়েকে সামলাতে পারছিলেন না। প্রীতম থানা পুলিশ করেছে সকাল থেকে। ভিভানের বন্ধুদের বাড়িতে ফোন করা হয়েছে, সে কোথাও যায়নি। স্থানীয় পার্কে, প্রতিবেশীদের বাড়িতে, সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু ভিভানের খোঁজ কোথাও পাওয়া যায়নি। প্রীতম হতোদ্যম হয়ে সোফাতে বসে পড়ল। পৌলমী পাগলের মতন আলুথালু হয়ে এসে প্রীতমের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি গো, কিছু একটা করো। প্রীতম অসহায়ভাবে পৌলমীর দিকে তাকালো। প্রীতমের দুই চোখে জল টলটল করছিল। কিছু ভালো লাগছিল না ওদের ছেলেটা হারিয়ে গেছে বলে। শান্তি সেদিন এ বাড়িতে হাঁড়ি চড়ায়নি। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। শান্তি বলে উঠল, দাদাবাবু গো, একটিবার শান্তিপুরে খোঁজ করবে তুমি? প্রীতম মুখ তুলে শান্তির দিকে তাকালো। অস্ফুটে বলল, শান্তিপুর? স্বপ্না দেবী শান্তিকে সাপোর্ট করলেন, বললেন, ঠিকই তো, বিমান শান্তিপুরের ঠিকানা বলেছিল। ওখানে গিয়ে অরিন্দম গুচ্ছাইতের বাড়িতে খোঁজ করলে হয় না? পৌলমী চোখ মুছে বলল, মা, ওখানে গেলে কি সত্যি বিমানের খোঁজ পাবো? দেখ, বিমানের মাথায় ট্রমা হওয়ার পর ওর যেমন অ্যামনেশিয়া হয়েছে, তেমনই হয়তো অন্য কিছুও হয়ে থাকতে পারে। সেটা সাইকোলজিক্যাল কিছু হওয়া অসম্ভব নয়। স্বপ্না দেবী ওনার এক পিস্তুত দাদাকে ফোন করলেন, নীলাঞ্জন চট্টোপাধ্যায়। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান সাইকোলজির প্রফেসর। ওনাকে ব্যাপারটা খুলে বলতে উনি একটা খুব অদ্ভুত কথা বললেন। স্বপ্না দেবী ফোনটা স্পিকারে রেখেছিলেন। নীলাঞ্জনবাবু বললেন, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে বিভানের কোনো পুরনো মেমোরি অ্যাক্টিভ হয়ে উঠেছে। বিভান কি কখনো শান্তিপুরের কোনো অরিন্দম গুছাইতকে চিনত বা কোনোভাবে ওর কথা জানতে পেরেছে? পৌলমী আর প্রীতম একে অপরের দিকে তাকালো। এই নামটা জীবনে প্রথম শুনছে ওরা। পৌলমী বলল, না মামা, এই নামের কাউকে আমরা চিনি না, আর বিমানেরও চেনার কথা নয়। ওকে তো স্কুল, আর্ট ক্লাস আর সুইমিং ছাড়া কোথাও একা ছাড়া হয় না। সেখানেও এই নামের কেউ নেই। নীলাঞ্জনবাবু বললেন, আই সি। তবে তো ভাবতে হয় বিভানের মস্তিষ্কে এই আইডেন্টিটি এলো কোথা থেকে? ঠিক তখনই লোকাল থানা থেকে একটা ফোন এলো। ভিভানকে একা একা শিয়ালদা স্টেশনে দেখা গেছে। শান্তি বলে উঠল, দেখলে তো, আমার মন বলছিল বাবুসোনা শান্তিপুর যাবে। ও নির্ঘাত শান্তিপুর যাওয়ার ট্রেনেই উঠেছে। দাদাবাবু গো, তোমরা তাড়াতাড়ি যাও। সঙ্গে সঙ্গে প্রীতম ডিসিশন নিয়ে নিল শান্তিপুর যাবে। গাড়ি বের করে পৌলমীকে নিয়ে প্রীতম রওনা দিল। পুলিশের সাহায্য লাগতে পারে ভেবে ও পুলিশকেও ব্যাপারটা জানিয়ে রাখল। পুলিশ ওখানকার লোকাল থানায় ইনফরমেশন দিয়ে দিয়েছে, যাতে সব রকম হেল্প করে ওরা। শান্তিপুর পৌঁছে ওরা সর্বপ্রথম থানাতেই গেল। একটা অচেনা জায়গায় একটা অচেনা ব্যক্তিকে খোঁজা খুব দুঃসাধ্য ব্যাপার। তবে থানা থেকে খুব সহযোগিতা করল। ইলেকট্রিক অফিস থেকে অরিন্দম গুচ্ছাইতের ঠিকানা পাওয়া গেল। ওরা দুজন অরিন্দম গুচ্ছাইতের বাড়ি পৌঁছল। সঙ্গে গেল পুলিশ। দরজায় কড়া নাড়তে একজন প্রৌঢ়া মহিলা বেরিয়ে এলেন, সম্ভবত বিধবা। বলুন, কি চাই? আচ্ছা, এখানে কি আজ কোনো ছোট ছেলে এসেছে?
মহিলা পুলিশ দেখে থতমত খেয়ে বললেন, হ্যাঁ এসেছে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে চিনি না। ও নিজেই এসেছে, বলছে ওর নাম নাকি অরিন্দম। পৌলমী জিজ্ঞেস করল, কোথায় ও? কোথায়? আমি ওর মা। ওকে তাড়িয়ে দিতে পারিনি, বাচ্চা তো, ঘরেই বসিয়ে রেখেছি। আপনারা আসুন। পৌলমী আর প্রীতম ভেতরে ঢুকে দেখল বিভান চৌকিতে অঘরে ঘুমোচ্ছে। প্রীতম প্রৌঢ়াকে জিজ্ঞেস করল, আপনি অরিন্দম গুচ্ছাইতের কে হন? প্রৌঢ়া দেয়ালে একটা মালা পরানো ফটোর দিকে তাকিয়ে বললেন, আমি অরিন্দমের মা। পৌলমী বলল, উনি নেই? অরিন্দমের মা মুখে আঁচল চাপা দিয়ে বললেন, না মা, 7 বছর আগে ট্রেন থেকে পড়ে আমার ছেলেটা। ফুঁপিয়ে উঠলেন উনি। প্রীতম বলল, শুনে খুব দুঃখ পেলাম মাসিমা। তবে ভিভান কিন্তু মাথায় চোট পাওয়ার পর থেকেই নিজেকে অরিন্দম গুচ্ছাইত বলছে। ভিভানই তো আমাদের বলেছে ও শান্তিপুরে থাকে। আবার এখানে না আসলে নাকি অনিন্দিতার বিয়ে হবে না। অরিন্দমের মা অবাক হয়ে বললেন, ও অনিন্দিতার কথাও জানে? হ্যাঁ জানে, কিন্তু মাসিমা অনিন্দিতা কে? অরিন্দমের মা বললেন, অনিন্দিতা আমার মেয়ে, অরিন্দমের ছোট বোন। অরিন্দম যাদবপুরে একটা কলেজে ক্লার্কের কাজ করত। অনিন্দিতার বিয়ের জন্যে অফিস থেকে লোন তুলেছিল। ব্যাগে করে 2.5 লাখ টাকা নিয়ে ও বাড়ি ফিরছিল। ফেরার পথেই প্রীতম জিজ্ঞেস করল, ও অনিন্দিতা কোথায় তাহলে? ওর বছর 3 আগে অন্যত্র বিয়ে হয়ে গেছে বাবা। ওই বিয়েটা তো টাকার অভাবে ভেঙে গেল। টাকাটা পাননি? না বাবা, ওটা আর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলেই কেউ হাতিয়ে নিয়েছে। পৌলমীর মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল। আচ্ছা মাসিমা, অরিন্দমের দুর্ঘটনাটা ঠিক কবে ঘটেছিল? 4 জুলাই। প্রীতম আর পৌলমী দুজনেই চমকে উঠল। 4 জুলাই? ওই দিন যে ভিভানের জন্মদিন। পৌলমী ভিভানকে ডাকল, বেটু ওঠো, বাড়ি যেতে হবে তো। 2-3 বার ডাকার পর ভিভান ঘুম থেকে উঠল। চোখ কচলে সে প্রীতম আর পৌলমীর দিকে তাকালো। বলল, তোমরা আবার এসেছো? আমায় এখান থেকে নিয়ে যেও না প্লিজ। আমি না থাকলে অনিন্দিতার বিয়েটা হবে না। অরিন্দমের মা বলে উঠলেন, কে বলেছে অনিন্দিতার বিয়ে আটকে যাবে? উনি উঠে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম এনে ভিভানের হাতে দিয়ে বললেন, দেখ তো চিনতে পারিস কিনা। ভিভান অ্যালবামের পাতা উল্টে 2-4টে ছবি দেখে অবাক হয়ে অরিন্দমের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, অনিন্দিতার বিয়ে হয়ে গেছে? টাকাটা পেয়েছিলে তো ঠিক সময়? অরিন্দমের মা আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে বললেন, হ্যাঁ বাবা, পেয়েছিলাম ঠিক সময়ে। ভাগ্যিস তুই ছিলি। ভিভান নিজের মুখে একটা তৃপ্তির হাসি এনে বলল, এবার আমি নিশ্চিন্ত হলাম। অরিন্দমের মাকে জড়িয়ে ধরল ভিভান। ঠিক তখনই দেয়ালে টাঙানো মালা পরানো অরিন্দমের ফটোটা দেখতে পেল ভিভান। সে চিৎকার করে উঠল, মা, আমার ছবিতে মালা? আমি কি তবে? তারপরে হঠাৎ করেই ভিভান অচেতন হয়ে চৌকিতে পড়ে গেল। পৌলমী ছুটে গেল ভিভানের কাছে। বেটু, বেটু! অরিন্দমের মা 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, ওর চোখে মুখে জলের ছিটে দাও। সত্যি সত্যি জলের ছিটে দিতে ভিভান চোখ মেলে তাকালো। তারপর পৌলমীর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে বলল,
আমাকে বাড়ি নিয়ে চলো। পৌলমী আনন্দে কেঁদে ফেলল। প্রীতমের চোখেও জল এসে গেছিল। অরিন্দমের মা বললেন, তোমাদের ছেলে তোমাদেরই থাকবে গো, নিয়ে যাও ওকে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি ছিলেন বলেই আজ ছেলেটা হারিয়ে যায়নি। আমি কৃতজ্ঞ। অরিন্দমের মা ম্লান হেসে বললেন, আমি আর কতটুকু করেছি বাবা, শুধু একটা ছোট্ট ছেলেকে খানিকক্ষণের জন্য আশ্রয় দিয়েছি মাত্র। পৌলমী বিভানকে কোল থেকে নামিয়ে বলল, বেটু, ইনি বড় মা হন, এনাকে প্রণাম করো। বিভান অরিন্দমের মায়ের পায়ে হাত দিতে যেতেই উনি বিভানকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিলেন। যখন পৌলমী আর প্রীতম বিভানকে নিয়ে নিজেদের গাড়িতে উঠছিল, পৌলমী দেখল অরিন্দমের মা দরজায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। প্রীতম বলল, উনি দ্বিতীয়বার ছেলেকে হারালেন তো, তাই। পৌলমী বিভানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, সত্যি ছেলে হারানো বড় কষ্টের গো। শুনছিলেন রথীন মুখার্জির কলমে এক অনন্য নিবেদন, জাতিস্বর। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন তারা হলেন গল্পকথকের ভূমিকায় অয়ন্তিকা, পৌলমী, ঋতুশ্রী, প্রীতমের চরিত্রে শিবম, ডক্টর সৌরভ, প্রিন্সিপালের ভূমিকায় দেবযানী, নিউরোলজিস্ট সুপ্রীতি, স্বপ্না দেবী, তিতলি, অরিন্দমের মায়ের ভূমিকায় সায়নী, শান্তি, সাগরিকা, নীলাঞ্জন মামা, অমরেশ, ভিভান চরিত্রে সায়ন, পোস্টার ডিজাইন, সাউন্ড ইফেক্ট এবং এডিটিংয়ে সৌম্য, সূচনা এবং সমাপ্তিতে আমি পার্থ। লেখক রথীন মুখার্জিকে কাহিনীওয়ালার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বিশেষ নিবেদনে আমাদের পাশে থাকার জন্য। কাহিনীওয়ালা আবারও হাজির হবে আগামী সপ্তাহে এমনই দিনে এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।